এটা হচ্ছে শিক্ষার প্রথম ধাপ। তাহলে আমাদের দরকার উপযুক্ত শিক্ষা। এখানে একটা বিষয় মুখস্থ নির্ভরতা কে তারা বলা হচ্ছে যে মুখস্থ নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা সেটা বলতাম যে বাংলাদেশের শিক্ষা হচ্ছে থিওরি বেসড, মানে তত্ত্বমূলক আর কি। কেন বলি তত্ত্বমূলক? যে আমরা মানে আমাদের যে ক্যারিকুলাম গুলো আছে, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, পদার্থ বিজ্ঞান, বিভিন্ন বইগুলো আছে, আমাদের শিক্ষকরা প্রশ্ন করে, তার একটা ছোট শর্ট প্রশ্ন আছে, ব্রড প্রশ্ন আছে, এরকম বলি। আবার রচনা প্রতিযোগিতা, রচনা, এসে, চিঠি পত্র এগুলো লিখতে হয়। ব্যাকরণ শিক্ষা আছে সাধারণত। আর বিজ্ঞানে যারা পড়েন তাদের কিছু ক্লাস ওয়ার্ক আছে, ল্যাবরেটরি ওয়ার্ক আছে, পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, এরকম। তো এখন কর্তৃপক্ষ মনে করছে যে এই আমাদের শিক্ষাটা মুখস্থ নির্ভর ছিল। এটা নয়, একটা মনে কথা স্বীকার করা যে আমাদের বিগত দিনের শিক্ষা ব্যবস্থা তাহলে কিছু একটা ত্রুটি ছিল, দুর্বলতা ছিল, সে কথাটা স্বীকার করা। এখানে যে শিক্ষানীতিটা আমি একটা দেখাচ্ছি 2010 সালে শিক্ষানীতি একটা ছিল। তাহলে 2010 সালে শিক্ষানীতি নিলে এখন হচ্ছে আমাদের প্রায় 12 বছর, এক যুগের বেশি পার হয়ে গেছে। তাহলে এই শিক্ষানীতির অসঙ্গতিগুলো যে আমরা এটা নিয়েছিলাম, এই উদ্দেশ্যে নিয়েছিলাম, সেখানে উদ্দেশ্য পরিষ্কারভাবে লেখা আছে। তাহলে এইটা করতে যে আসলে আমরা এই জায়গায় অসঙ্গতি দেখেছি, এই জায়গায় আমাদের ভ্রান্তিগুলো ছিল। কিন্তু তখন কি এই আলোচনা ছিল না? তখন কি আমরা এই কথাগুলো বলি নাই? বলেছি। তাহলে সেই ক্ষেত্রে যে নিজেদের দুর্বলতার দিকগুলো, যেটা আমরা গবেষণা করেছি বিগত 10 বছরের শিক্ষার মাধ্যমে, আমরা যে আকাঙ্ক্ষাটা করেছিলাম সেই আকাঙ্ক্ষাটা অর্জিত হয়নি। এই আকাঙ্ক্ষাটা অর্জিত হয় নাই বিধায় আমরা মনে করছি বর্তমান প্রেক্ষাপটে নতুন একটা ব্যবস্থা চালু করতে হবে। নতুন একটা ব্যবস্থা চালু করলে আমরা মনে করি আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এখন তখন আমরা এই কথা বলেছিলাম, ভালো শিক্ষক দরকার এবং ভালো ক্যারিকুলাম দরকার, একমুখী শিক্ষা দরকার, এবং আমরা বলেছি শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। এবং শিক্ষার মান বৃদ্ধি করার জন্য আমরা সবসময় বলেছিলাম শিক্ষকের মান বৃদ্ধি করতে হবে, কিন্তু সেটা আসলে করা নয়। আর শিক্ষকের মান বৃদ্ধি করার সাথে শিক্ষা ক্ষেত্রে অর্থায়নটা গুরুত্বপূর্ণ। যে আমাদের দেশে যে শিক্ষা ব্যয় নির্ধারণ করা হয়েছে, এই শিক্ষা ব্যয় দিয়ে এই শিক্ষানীতি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না। যে শিক্ষা ব্যয় বর্তমান সরকার প্রতি বছর বাজেটের সময় বলা হয় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব এবং অগ্রাধিকার দেওয়া হয়েছে, বাস্তবে আসলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব বা অগ্রাধিকার দেওয়া হয়নি, দেওয়া হয় না। কিভাবে? সরকার হয়তো কয়েক হাজার কোটি টাকা, যে এবছর হয়তো 24,000 কোটি টাকা শিক্ষা খাতে, জাতীয় শিক্ষা খাতে বরাদ্দ হয়। দেখা যায় যে বিগত 5 বছর সরকার তার শাসক আমলে আমলাদের গাড়ির তেল আর কয়েকটা গাড়ি কিনতে 48,000 কোটি টাকা খরচ করেছে। 48,000 কোটি টাকা। আর আমাদের শিক্ষা খাতে ব্যয় করা হচ্ছে 24,000 কোটি টাকা। মোটা দাগে কম বেশি হবে। তাহলে বলছেন যে 6 কোটি মানুষ ছেলে মেয়ে স্কুলে যায়, তাদের জন্য হচ্ছে 24,000 কোটি টাকা। আর কতজন আমলার গাড়ির তেল খরচের জন্য, গাড়ি কেনার জন্য, আরামায়েশের জন্য তারা কি উদ্ধার করছে, কি কাজ করছে আপনারা জানেন। এই বাংলাদেশের জনগণ এই সমস্ত আমলাদের দিয়ে অভিযোগের শেষ নেই। কারণ তাদের প্রত্যেকের জীবনযাপন, যে পরিবার থেকে আসছে, যে সামাজিক কাঠামো থেকে আসছে, গাঁও গ্রাম থেকে, এবং যে লেখাপড়া করেছে, এবং তারা তাদের এখনকার যে জীবন রাজার জীবনযাপন, আয়েশের জীবনযাপন, 12 ভূয়ার জীবনযাপন তারা করে। এই যে অসঙ্গতিপূর্ণ, তাহলে এই আমলাদের হাত দিয়েই আমাদের টাকাগুলো আসছে। সেই টাকা দিয়ে প্রতি বছর আমরা জানি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষা ক্ষেত্রে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ছাত্র সংখ্যা যেভাবে বাড়ছে, ছাত্র সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যদি আমাদের শিক্ষা ব্যয়টা বৃদ্ধি করা যেত তাহলে একটা কিছু, কিন্তু সে সামান্য ব্যয় যেটা বৃদ্ধি করা হয় সেটার সাথে ছাত্র ব্যয়ের সাথে সম্পর্কিত হয় না। তার সাথে যদি আমরা টাকার ইভ্যালুয়েশন ধরে, টাকার অবমূল্যায়ন দেখি, দ্রব্য মূল্যের কথাটা চিন্তা করি, তাহলে দেখা দ্রব্য মূল্য সরকারের হিসাবে প্রতি বছর 6% থেকে 7% ইনফ্লেশন হয়। মানে দ্রব্যের দাম আজকে যদি একটা আমি ঘড়ি কিনি 100 টাকা দিয়ে, আগামী বছর সেটা 107 টাকা হয়ে যায়, তারপরে বছর 114 টাকা হয়ে যায়। এই যে জিনিসগুলো, তার মানে আমরা বাজার থেকে তেল ডাল যাই কিনি, এই বছর যে দামে কিনবো এর পরের বছর সেখান থেকে 7 টাকা থেকে 8 টাকা বেড়ে যাবে গড় বাজার। তাহলে 100 টাকার বাজার কিনলে তাকে 107 টাকার বাজার করতে হয়। 1000 টাকা গুণে 1070 টাকা করতে হবে। তাহলে বাজেটে যে বরাদ্দ দিল, আক্ষরিক করতে সে বাজেটের বরাদ্দ বাড়েনি, বরং বাজেটের বরাদ্দ কমেছে। আর এই বাজেটের একটা হচ্ছে দুইটা দিক আছে। একটা হচ্ছে শিক্ষা উন্নয়নের ব্যয়, এডুকেশনাল ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে শিক্ষার যে কর্মচারীদের বেতন, যে এস্টাবলিশমেন্ট কস্ট। তো
বাংলাদেশের শিক্ষা ব্যয়ের একটা বড় অংশ চলে যায়, সিংহভাগ চলে যায় হচ্ছে এই কর্মচারী কর্মকর্তাদের শিক্ষকদের বেতন দিতে। শিক্ষা উন্নয়নের ব্যয় ওই অর্থে খুবই সামান্য। যে শিক্ষা উন্নয়নের ব্যয় দেওয়া হয় তা দিয়ে শিক্ষা উন্নয়নে তেমন কিছু ঘটনা। সেটা যদি ঘটতো তাহলে আপনারা দেখতেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামোগত কিছু পরিবর্তন, এটা চকচকে হতো। হয়তো দেখা বাংলাদেশের মাদ্রাসাগুলোর অনেক মাদ্রাসার চেহারা দেখলে চোখ ছানা পড়া হয়, এবং মাদ্রাসাগুলোর চেহারা চকচকা এবং খুবই কালারফুল, সুন্দর, নান্দনিক। আমি অনেকগুলো মাদ্রাসার চেহারা দেখেছি। আমি নিজে এবার গত বছর এবছর যখন কাজে যাই, তখন আমি একটা স্কুলে যখন যাই কিছু তথ্য আনার জন্য, সেই স্কুলের চেহারাগুলো দেখেছি আর মাদ্রাসার যে চেহারাগুলো দেখেছি। যদিও অনেক মাদ্রাসা দরিদ্র, তাদের অর্থ না, তাদের ছেলে মেয়েদেরকে এদের রাস্তাঘাট থেকে চাঁদা তুলে, সেটা খুবই অসহায়, সেটা খুবই অসঙ্গতিপূর্ণ একটা দিক। ছাত্ররা কেন রাস্তায়, পথে ঘাটে, বাসে, ট্রেনে, স্টেশনে যে চাঁদা তুলবে, এটা তো ঠিক না। এই চিত্র কি বলে দেয় যে বাংলাদেশ শিক্ষার ক্ষেত্রটা, হোক সেটা মাদ্রাসায়, হোক সেটা ধর্মকেন্দ্রিক শিক্ষা, হয় সেটা ব্যবসা হতে পারে, ব্যবসাও যদি করে সেটা করার অধিকার তাদের কে দিয়েছে, কেন তারা করবে? এই দারিদ্রতা তারা তুলে দিয়েছে, এবং এই ধরনের ইউটিউবে ভিডিও অনেক আছে। তাহলে দেখা যায় শিক্ষা ক্ষেত্রে যে ব্যয়টা আছে, এই ব্যয় দিয়ে এই শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব না। শিক্ষার মুখস্থ বিদ্যার কথা যে বলা হয়, শিক্ষার মুখস্থ বিদ্যা একটা গুরুত্বপূর্ণ অংশ, এটাও একটা ধারাবাহিক শিক্ষার অংশ। কারণ আপনি যদি অঙ্ক করেন, অঙ্ক করতে হলে আপনাকে অনেক নামতা মুখস্থ রাখতে হবে। 10-এর ঘরের, 20-এর ঘরের, 13-এর ঘরের, 15 ঘরের নামতা মুখস্থ রাখতে হবে। অনেক অনেক সূত্র আপনাকে মুখস্থ রাখতে হবে অঙ্ক করতে গেলে। এখন আপনি অঙ্ক করতে যে আপনার পরীক্ষার সময় তো একটা নির্ধারিত সময় থাকবে। এখন এই নির্ধারিত সময়ের মধ্যে যখন আপনি পরীক্ষাটা দেবেন, তখন যদি আপনি অঙ্কের সূত্র খুঁজতে যান, আপনাকে তো পরীক্ষার হলে এখনো পর্যন্ত পৃথিবীর কোথাও ডিজিটাল ইকুইপমেন্টকে ওপেন করেন, ইউজ করার সুযোগ, আপনি ক্যালকুলেটর নিয়ে যেতে পারবেন। হয়তো কোথাও কোথাও ফাংশনাল ক্যালকুলেটরটা, ম্যানুয়াল ক্যালকুলেটরটা অ্যালাউ করে, বাট ফাংশনাল বা মানে অ্যাডভান্স ক্যালকুলেটর তারা অ্যালাউ করে না। বা আপনি ডিভাইস নিয়ে যাবেন পরীক্ষার হলে, সেটাতে অ্যালাউ করবেন না। তাহলে আপনি মাথা খাটায় কাজ করতে হবে। তাহলে একজন ছাত্র যদি মুখস্থ না থাকে, তার তত্ত্ব থিওরি গুলো মুখস্থ না থাকে, অঙ্কের থিওরি বা সূত্রগুলো যদি মুখস্থ না থাকে, নামতা যদি মুখস্থ না থাকে, আপনি কিভাবে লিখবেন? একটা রচনাই আপনি লিখতে হলে, একটা প্রবলেম সলভ করতে গেলেন, তাহলে পৃথিবীর ভালো ভালো স্কলার, ভালো ভালো শিক্ষাবিদ, সংস্কৃতিবিদ, তাদের লেখা, তাদের চিন্তা, তাদের ধারণাগুলো তো মাথার মধ্যে রাখতে হবে। কিন্তু যেটা বলা হচ্ছে যে, আমরাই বলেছি, আমি মনে করি যে অবশ্যই মাথায় জ্ঞান নিয়ে ঘোরার দিন শেষ, আবেদন শেষ। সবসময় মাথায় মনে রাখতে হবে বিষয়টা তারা, কিন্তু কোন জিনিস মনে রাখতে হবে, কোন জিনিস মনে রাখতে হবে না, যে রেফারেন্সিং যেটা করা যায়, আমাদের রেফারেন্সটা জানতে হবে, যে কোথায় তথ্য আছে, কোথায় তত্ত্ব আছে, আমি কোথায় রাইট অ্যাওয়ে তাৎক্ষণিক কোনো ইনফরমেশন খুঁজে পেতে পারি। সেই জ্ঞান, সেই স্কিল, সেই দক্ষতা গুরুত্বপূর্ণ। সেই স্কিলটা শেখানো হবে। যে এখন তথ্য প্রযুক্তির এই মহাসমুদ্র, এবং দিন দিন এটা বাড়ছে। এখন এআই এর যুগ, ওপেন আয়ের যুগ। এখন এই এআই থেকে মানুষ যে কোনো তথ্য সংগ্রহ করতে পারে, তাহলে এখন স্কুলে যাওয়ার দরকার কি? যদি তাই বলা হয় রোবোটিকের এই যুগে, তখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মুখস্থ বিদ্যার পুরোপুরি নাকচ করার এই ধারণাটা ভুল। মুখস্থ বিদ্যা, যেমন আমি একটা আমার বইয়ের মধ্যে লিখেছিলাম যে জাপানের ছেলে মেয়েদেরকে স্কুলে যারা পড়ে, ওখানে যে ভাষার সিস্টেম, তাদের প্রত্যেক দুইজনকে 50টা 39 টাকা কানজি, তাদের অ্যালফাবেট শিখতে হয়। আমাদের দেশে যেমন 26টা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ 26 থেকে 40টা অ্যালফাবেট শিখলে তারা ভাষা শিখতে পারে। কিন্তু জাপান, চায়নার ক্ষেত্রে সেটা সত্য না। তাদেরকে প্রথমে প্রায় 80টার মতো দুই ধরনের ক্যারেক্টার শিখতে হয়। তারপরে প্রায় 3 থেকে 4,000, সর্বোচ্চ 5,000 6,000 পর্যন্ত কানজি। প্রত্যেকটা বৃষ্টির একটা শব্দ, পানির একটা শব্দ, ঝড়ের একটা শব্দ, বাতাসের একটা শব্দ, বইয়ের একটা শব্দ, বনভূমির একটা শব্দ, আলাদা আলাদা ক্যারেক্টার। এই জিনিসগুলো তাদের মনে রাখতে হবে। ক্লাস 1 থেকে জাপানের ছেলেমেয়েরা ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 10, 12 পর্যন্ত এই ক্যারেক্টারগুলো মনে রাখেন। প্রত্যেকটা জাপানের ছেলেমেয়ে, ইট ইজ মাস্ট, কারণ তাদের ভাষা, তাদের শিখতে হবে লিখতে পড়তে। সেই ভাষা শিখতে 3,000 থেকে 4,000 কানজি মানে ক্যারেক্টার মাথায় নিয়ে ঘুরতে হয়। এখন বাংলাদেশের কোন ছেলে মেয়েদেরকে যদি 3,000 4,000 ক্যারেক্টার মেমোরাইজের কথা বলা হয়, তো পাগল হয়ে যাবে। কিন্তু এই কাজটা তো এই পৃথিবীর মানুষ, এই গ্রহের মানুষই কেউ করছে। এবং তাদের মুখস্থ বিদ্যা, তাদের ভাষা শিক্ষার বোধ, জ্ঞান, বিজ্ঞান পৃথিবীর মধ্যে ঈর্ষণীয়, এবং তাদের স্মরণ শক্তি ঈর্ষণীয়।
তাহলে এই যে জাপানেরা ভাষা শিখতে, তাহলে এই যে মুখস্থ বিদ্যা যদি তাদের মেমোরাইজের মুখস্থ বিদ্যাকে নেগেটিভলি নেওয়ার কোনো কারণ, একজন মানুষের নেগেটিভলি নেওয়ার কারণ, আমরা যেমন আমাদের একজন বুদ্ধিজীবী আছেন বাংলাদেশে, আমাদের গুরু ডক্টর সলিমুল্লাহ খান, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সলিমুল্লাহ খানের অসম্ভব মেধা, তার অনেক কিছু মনে রাখে, সন তারিখ ডেট, তারপর বইয়ের পৃষ্ঠা পর্যন্ত উনি গড় গড় করে বলে দিতে পারে। কখনো মনে হয় এটা কিভাবে সম্ভব, কিন্তু এটা তো একটা সম্ভব, সলিমুল্লাহ খান তার প্রমাণ। বর্তমানে এটা আনইউজুয়াল ব্রেন, এটা অস্বাভাবিক একটা ঘটনা, হ্যাঁ অস্বাভাবিক ঘটনা, কিন্তু এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, চর্চার ব্যাপার। তা আমরা তো চাই যে সবাই সেই পর্যায়ের জ্ঞান বিজ্ঞান অর্জন করুক। একটা হচ্ছে যে দুইটার দিক, এটার মধ্যে ব্যালেন্স করতে হবে, এটা পুরোটা নাকচ করে দেওয়া যাবে না, পুরোটা গ্রহণ করা যাবে না, কিন্তু এইটার নাম করে আপনি যখন মুখস্থ বিদ্যা তুলে দিয়ে এখন বলছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবকিছু করবে, শিক্ষকরা সবকিছু করবে, শিক্ষকদের সৃজন, তারাই টেক্সট বুক প্রাথমিক পর্যায়ে তাদের চিন্তাটাই স্কুলে থাকবে, তারাই পড়াবে, বইটই থাকবে না। এখন সেই মানে শিক্ষক তো লাগবে যাদের সৃজনশীল শিক্ষা, যার নিজের পেটের চিন্তা করতে হয়, বাজারের চিন্তা করতে হবে, সংসারের চিন্তা করতে হয়, ঘর ভাড়ার চিন্তা করতে হয়, তার গাড়ি ভাড়ার কথা চিন্তা করতে হয়, তাকে গাড়ি নিয়ে যাবে না, সে বাসে ট্রেনে কিভাবে যাবে প্রতিদিন সকালে উঠে চিন্তা করে, সেই শিক্ষকের মাথা থেকে সৃজনশীল চিন্তাটা আপনি কিভাবে আশা করেন যে ওপর তলায় থাকে নিচতলায় সে স্কুল দেয়? সেরকম যদি একটা বিষয় থাকতো, এরকম একটা একজন দূর দূরান্ত থাকে, কারণ তাদের যে মাসিক আয়, বাংলাদেশের সামাজিক কাঠামো, ঢাকা শহরে একজন স্কুলের শিক্ষককে থাকতে হয়, সেই বাড্ডা বাসা বা গোরান বা এখন বা এগুলো শহরে গেছে, হয়তো আরো ফাঁকে থাকতে হয়, হয়তো সাবার টাবার যে থাকতে হয়, নারায়ণগঞ্জে থাকতে হয়, বা তার দূরে থাকতে, আবার স্কুলে এসে স্কুলে ক্লাস নিতে হয়, সাধারণ কিছু। আর যারা একটু প্রাইভেট পড়ে তাদের হয়তো সলভেন্ট আছে। তাহলে এই শিক্ষকের মাথার থেকে এক নাম্বার সৃজনশীলতার ধারণা আসবে কিভাবে, কি সৃজনশীলতা করবে, কাট কপি করবে, ইন্টারনেটে যাবে, কাট কপি করে ছেলেবেলেদের শিখবে, এটাকে সৃজনশীলতা হলো। দ্বিতীয়ত, বাংলাদেশের আপনি যদি একটা গাইডলাইন না দেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার ধারাতেই আমি অনেক দিন পেপারে এবং ফেসবুকে সামাজিক মাধ্যমে অথেন্টিক অনেক তথ্য দেখেছি, অনেক প্রশ্ন দেখেছি, সেগুলো কমপ্লিট সাম্প্রদায়িক, যেটা তার করার বিজ্ঞানের প্রশ্নের মধ্যে ধর্মান্ধতা ঢুকিয়ে দিয়েছে। এটা কি, এবং অনেক প্রশ্ন দেখেছি যে বাংলা প্রশ্নের মধ্যে সেদিন একটা দেখলাম পুরো ইসলামের ইতিহাসের প্রশ্ন দিয়ে দিয়েছে। তাহলে এই যে স্বাধীনতা যখন দেবেন, এই স্বাধীনতার নামে এই যে তারা যখন ব্যক্তিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে যার চিন্তাগুলো যখন প্রকাশ করবে, সেটা তো আমাদের ছাত্রদেরকে প্রভাবিত করবে। ওই কোমলমতি শিশুরা সেটা বুঝতে পারবে না। আপনি ইতিহাসের একটা শিক্ষা করতে দিলেন, সে ইসলামের ইতিহাস, সৌদি আরবের ইতিহাস, মধ্যপ্রাচ্যের ইতিহাস ঢুকাই দিল, আপনি ভারত উপমহাদেশের বা বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস থাকলো, কিন্তু ওখানে লেখা আছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এখানে পরিষ্কার ভাবে বলা আছে যে এই শিক্ষার মূল্যবোধ গুলো কি হবে, এই শিক্ষার মূল্যবোধের কথা বলা আছে, যে মানবিক শিক্ষা, এই জিনিসগুলোর কথা বলা আছে, কিন্তু সেখানে সেই জিনিসগুলো চর্চা হচ্ছে না। এইটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের দেশের যে শিক্ষায় যে কথাগুলো বলা হচ্ছে, সে কথাগুলো বাস্তবের সাথে কোনো মিল নাই, এগুলো হচ্ছে অসঙ্গতিপূর্ণ। এই অসঙ্গতিপূর্ণ শিক্ষার জন্য আসলে এটা কতটুকু সম্ভব সেটা প্রশ্ন। আর একটা কথা বলা হয় যে বাংলাদেশ থেকে ওই কোচিং ব্যবসা তুলে দেওয়ার জন্য, কোচিং ব্যবসা উঠে যাক, সেটা আমি চাই, আমরা চাই, প্রাইভেট যেন পড়তে না হয়, এটা একটা অভিভাবকদের জন্য বাড়তি চাপ। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট যারা পড়তে যায়, কেন যায়, এই যাওয়ার বাস্তবতাটা আসলে কেন? তো এই যারা পড়ায় তারা কারা? তারা কি বিদেশ থেকে আসছে? তারা এই দেশেরই সন্তান, তারা ওখানে 2টা পয়সা বেশি পায়, ওখানে বসে পড়ায়, এবং ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করে। হয়তো দেখা যায় যে এই টিচারই কখনো হয়তো কোনো স্কুলে ক্লাস নেই, স্কুলে ভালোভাবে পড়ায় না পড়ায়, তাদেরকে কোচিংমুখী করা হয়, প্রাইভেটমুখী করা হয়, এটা একটা অসঙ্গতি। কিন্তু আইন করে কি আপনি কোচিং সেন্টার, প্রাইভেট এগুলো বন্ধ করা সম্ভব? বরং এমন একটা শিক্ষা কাঠামো তৈরি করতে হবে, ওই কোচিং সেন্টারের যে লোকটা পড়ায়, যে ভাই বা যে বোন পড়ায়, তাকে যদি আপনি স্কুলের শিক্ষক নিয়োগ দেন, সমস্যাটা কোথায়? আমি এমনি বলছি তর্কে খাতিরে, এটা না বড় আলোচনা আছে, যে সে যদি একটা ছাত্রকে পড়াতে পারে, পড়িয়ে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে কোচিং সেন্টারের যে ছেলে মেয়েগুলো পড়ে তাদেরকে আপনার স্কুলে নিয়োগ দেন। কারণ কোচিং সেন্টারে তারা কেন পড়ায়? ব্যবসা করে, তারা পয়সা পায়, সেই পরিমাণ পয়সা যদি সরকার দেয় তাদেরকে, যে তোমাকে তার চেয়ে বেশি পয়সা দিব। জাপানে এই ঘটনাগুলো ঘটেছিল, যে জাপানের শিক্ষাকে সেই পরিমাণ আকর্ষণীয় করা হয়েছিল
যাতে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে পয়সা পায়, যে বেতন পায়, প্রজাতন্ত্রের কর্মচারীদের যে 30% বেতন বেশি ধরুন, সামাজিক মর্যাদা, বিশেষ নাগরিক, স্পেশাল সিটিজেন। আপনি যদি প্রাথমিক বা মাধ্যমিক স্কুলের শিক্ষকদের স্পেশাল সিটিজেন এবং তাদেরকে ভিআইপি কার্ড দেন, যে ওরা এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ দেয়, চোর ডাকাতরা ভিআইপি লাউঞ্জে যায়, যারা চুরি করে। বাংলাদেশের পত্র পত্রিকায় প্রতিদিন দেখছি অমক এমপি অমক মন্ত্রী, তার বছরে আয় পত্রিকায় দেখছি বছরে আয় 100 গুণ 200 গুণ 500 গুণ 1000 গুণ হাজার গুণ টাকা পয়সা বৃদ্ধি পেয়েছে। গরিবের কথা বলে, গরিবের ভাগ্যের উন্নয়ন করে, গরিবের অবস্থা আরো গরিব হচ্ছে, নিজেদের অবস্থার উন্নতি। এই যে কন্ট্রাডিকশন সবাই দেখছে, এটা পত্রিকায়, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্রথম পাতায় ফলাও করে দেখা হচ্ছে। আর শিক্ষকদের জীবনটা আসলে কিন্তু আমার এখানে একটু আলাপ আছে তরিক ভাই আপনার সাথে। হ্যাঁ, এই বিষয়ে আপনার সাথে একটু আলাপ আছে আমার। হ্যাঁ বলেন। যেমন একজন ক্রিকেটার, ওই কি যেন ক্রিকেটার নাম নমিনেশন পেয়েছে, সে দিয়েছে তার ঢাকা শহরের 6 তলা বিল্ডিং, দাম 47 লাখ টাকা। ঢাকা শহরের কাগজ দিয়েও যদি একটা বিল্ডিং বানায়, এই কাগজ দিয়েও যদি একটা অত বড় বিল্ডিং বানায়, তাও 47 লাখ টাকার উপরে হবে আমার ধারণা। বলেন এখন। আচ্ছা তরিক ভাই, আপনি খুব চমৎকার কথা বলছেন যে আইন করে আসলে কোচিং সেন্টারকে বা প্রাইভেট টিউশন এটাকে বন্ধ করা যাবে না, এটা খুবই ভালো কথা, এবং আইন করে এটা করা সম্ভব না। এখন একটা কথা হচ্ছে, যখন মূলধারার শিক্ষা, যেটা মূলধারার শিক্ষা মানে আমরা যেটাকে বেসিক এডুকেশন বলি, সেই বেসিক এডুকেশন যখন কোচিং সেন্টারের কার্যক্রমের জন্য ব্যাহত হয়, মানে ক্লাসে টিচার ক্লাস নিচ্ছে না, কারণ ওই শিক্ষক, যে শিক্ষক স্কুলের ক্লাস নিচ্ছে, ওই শিক্ষকেরই কোচিং সেন্টার আছে, যদি সে স্কুলে ক্লাসটা নেয় তাহলে কোচিং সেন্টারে ছাত্র যাবে না। আমি আপনাকে এমন ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো যেখানে ক্লাস টিচার বলতেছে যে তোমরা আমার কাছে পড়ার দরকার নাই, তুমি আমাকে 3 মাসের বেতন দিয়ে দিও কোচিং এর, আমি তোমাকে প্র্যাকটিক্যাল মার্ক দিব। মানে দিস ইজ দ্য বেসিক প্রবলেম। আমি আপনাকে একদম সমস্যার ভেতরে থেকে কথাটা বলতেছি। মানে এইটা হচ্ছে লাখ লাখ, মানে এটা হাজার হাজার না, লাখ লাখ ছড়াই গেছে। তার মানে ওই যে শিক্ষা বাণিজ্যিকীকরণ, এই বাণিজ্যিকীকরণ শিক্ষা মূলধারার শিক্ষাকে গ্রাস করে ফেলছে। মানে ওই শিক্ষাটা একটা দৈত্যের মতো, সাধারণ শিক্ষা তার কাছে ছোট। আপনি লিটারেলি খুব অবাক হবেন তরিক ভাই, গভর্নমেন্ট কিন্তু কোটি কোটি টাকা খরচ করে, গভর্নমেন্ট মানে আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা, এই টাকা খরচ করে নতুন বই ছাপে, কিন্তু ওই বইটা দেওয়ার 1 মাসের মধ্যে বইটা ছুঁড়ে ফেলে দেয় ওই স্টুডেন্ট তার বিছানার নিচে, টেবিলের নিচে, কারণ ওই বইটা পড়ানো হয় না। স্কুলের কোচিং এর টিচার বলে দেয় কোন গাইড বই সে পড়বে। যে কোম্পানি, গাইড কোম্পানি, যে টিচারকে যত বেশি টাকা ঘুষ দেয়, ওই টিচার ওই গাইডের কথা বলে ওইটা কিনবে। এবং আপনি অবাক হবেন, একই স্কুলে 3 জন শিক্ষক 3টা গাইডের কথা বলতেছে। অমুক শিক্ষকের কাছে পড়তে হলে অমুক গাইড কিনতে হবে, অমুক শিক্ষকের কাছে পড়তে হলে অমুক গাইড কিনতে হবে। মানে মানে এইটা একটা ক্রিমিনাল চেইন। এইটাকে এখন আপনি এডুকেশন সিস্টেম বলতে পারতেছেন না। আমি আসলে আমি আশায় ছিলাম, আমি আশা করেছিলাম যে এই শিক্ষা ব্যবস্থা হয়তো এই দানবীয় শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবে। মানে আপনি যে ধর্মীয়করণ বলছেন, ইটস এ ফ্যাক্ট, এইটাও একটা ফ্যাক্ট, মানে যে বাণিজ্যিকীকরণ। মানে যদি এই মূলধারা শিক্ষাটা এরকম হয় যেখানে আদৌ কোচিং এর দরকারই নাই, মানে আপনি ইকুইপমেন্ট প্রবলেম, আমার ইনস্টিটিউশনাল, আমার কনস্ট্রাকশন প্রবলেম, অনেক প্রবলেম আছে, এইটাকে কভার। এবং সব থেকে বড় সমস্যা, আমার শিক্ষক ট্রেন আপ না এডুকেশনটা দেওয়ার ব্যাপারে, ইটস এ বিগ প্রবলেম। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা যদি এখানে এগিয়ে যেতে পারি, আমরা তো এমন একটা শিক্ষা ব্যবস্থার কথা দীর্ঘদিন থেকে বলতেছিলাম তারেক ভাই, এইরকম একটা শিক্ষা নিয়ে আন্দোলন। সেটাই বলছিলাম যে এটা হচ্ছে একটা দিক, যে আমাদের দেশের শিক্ষাটা, যেমন আপনি বলছেন মূলধারার শিক্ষা, এখন মূলধারার শিক্ষা আপনি কিভাবে ডিফাইন করবেন যে এটা মূলধারার শিক্ষা? এখানে মূলধারার শিক্ষাকে বলা হচ্ছে সাধারণ, যেটা বাংলা মাধ্যমে। এখন একটি কি গবেষণায় পাওয়া যাবে যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় সাধারণ বাংলা মাধ্যমের প্রাথমিক কারা যায়? বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র সন্তানেরা, উচ্চবিত্ত টাকা পয়সা আছে সলভেন্ট পরিবারের ছেলেমেয়েরা এই সাধারণ ধারা শিক্ষা মাধ্যমে যায় না, তারা ইংলিশ এবং গজিয়ে ওঠা নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যায়। তাহলে গরিব এবং প্রান্তিক পর্যায়ে এখন ঢাকা শহরের সংস্কৃতিগত যে বিরোধ, এখন এখানে ঢাকা শহরের ছেলেমেয়েরা ডিম ভাজি খায় না, স্যান্ডউইচ খায়, বার্গার, হটডগ, পিৎজা কি খায় এটা আপনারা জানেন। যে কি ধরনের শপিং মল গুলো ঘুরে আসছেন, সেখানে এরকম ডিম ভাজির দোকান আছে কিনা, রুটি পাউরুটি খায় কিনা পোলা পান, আমি সরি টু সে।
আমি তো ঢাকা শহরে আপনি একদম ঠিক বলছেন, মানে ইটস ডিপেন্ড অন ইওর লিভিং স্ট্যান্ডার্ড, মানে কে লিভিং কোথায় স্ট্যান্ডার্ড, আমি তো বললাম যে ডিপেন্ড অন এডুকেশন। জি, ঢাকা শহরে আমি স্কাটনে থাকতাম, কমলাপুরে থেকেছি, তারপরে বাংলা মোটর থেকেছি, ধানমন্ডিতে থেকেছি। তা আমি তো সেরকম ডিম বাজি রুটি খাওয়া ছেলে পেলে খুব কমই দেখেছি। তাদের দেখেছি আমার ভাগনা, তাও তো তারা এখন বড়, বিয়ে শাদী করে সংসার করতেছে। আমার ভাগনা যাদের বাসা ছিলাম আমি, তাদের ডিম ভাজি রুটি খেয়ে যেতে আমি দেখি। তারা হটডগ, বার্গার, পাউরুটি, স্যান্ডউইচ, পিৎজা, তারপরে এটা কি নুডলস, এগুলো খেয়েছে। আচ্ছা, পরিবর্তন হবে সেটা মানে আমার ভিতর প্রথম হচ্ছে ঢাকা শহরের মধ্যে সেখানকার যে ডিম ভাজি বা আপনি যে ধরনের সাংসারিক কাজ, প্রথমত আমি এটার পক্ষে। তাদের ঘর গৃহস্থালির কাজ, ঘর পরিষ্কার এগুলো শিখতে হবে, এটা শেখা, এটা প্রাথমিক পর্যায়ে শিখে, এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেখার বিষয়টা। এটা জাপানে আমি দেখেছি, তারা ওই সময় শেখে। এটা তাদের নিয়মিত তাদের পাঠ্যক্রমের অংশ না, মোটামুটি তারা এটা শিখে ফেলে। কিন্তু এখন ঢাকা শহরের ছেলে পেলেদেরকে যদি এটা শেখানো হয়, এবং গ্রামের ছেলে পেলে তাদের কৃষি কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার বাবা মাকে হেল্প করে, সেখানকার সামাজিক কাঠামো আর এখানকার সামাজিক কাঠামো, অবস্থা, কাজকর্ম বিষয়গুলো একরকম না। তো ওইখানে আপনি আলাদা করবেন কিভাবে, যদি আপনি জিনিসটা লিখে দেন, সেই জিনিসগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত আসলে তো শিক্ষা মুখস্থ, ওটা আমরা বললাম। দ্বিতীয় হচ্ছে যে টেক্সট বইয়ের যে ফাংশনাল বা প্রায়োগিক জীবনের কাজ, আবার মূল্যায়নের পক্ষে মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ছেলে, যেহেতু আমাদের শিক্ষা প্রশাসনের যে কাঠামো, সেখানে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, এলাকার হর্তাকর্তা, দল, আওয়ামী লীগ, বিএনপির নেতারা সব কাঠামোর মধ্যে আছে, কিন্তু আছে না, তারাই চালায়। ওইখানে মাস্টার কি হবে, কাকে নিয়োগ দিবে না, এই যে রাজনীতিকরণ, এই থাকার কারণে এখানে মূল্যায়ন গুলোর অনেক কিছু দলীয়করণ হবে। এটাও দলীয়করণ হবে না, সেই নিশ্চয়তাটা কে দিবে, বা সেটা দেওয়ার একটা বডি আছে সেখানে। এই জন্য শিক্ষা প্রশাসন, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভিসি কে নিয়োগ হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি মনে করে যে আমার ভিসি হওয়ার চেয়ে যুবলীগের নেতা হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে বলছেন শিক্ষাটা, এবং ওইটা হচ্ছে তার কোয়ালিটি একটা, মানে যুবলীগের নেতা হতে পারলে ভিসি হইতে পারবে, মানে পলিটিক্যালি ডিফাইন করে দেয় এডুকেশনে কে যাবে। তাহলে বলছেন যে শিক্ষাটা কোথায় গেছে। একটা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর নেতা হওয়াটা বিশ্ববিদ্যালয়ে কত একটা সম্মান, মর্যাদা। এবং এখনো যারা ভিসি হয়ে আসছে, দুই একজন বাদে, একজন দুজন বাদে, অধিকাংশ তারা, তাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ। ভাই বেস্তা বাইগনা কাজের লোক বাদে সবাইকে ঢুকাই দিচ্ছে চাকরিতে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ইনকাম করছে, এমপি নমিনেশন নিচ্ছে, লাইন ধরছে। আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ বলে কোনো কিছু নেই, কোথাও নাই। শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, এই একটা পচনশীল সমাজে নৈতিকতার অবক্ষয় কোথায় ঘটেছে। এবং যে শিক্ষামন্ত্রী এই কথা, তার বিরুদ্ধে অনেক দুর্নীতি, তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আমি বলছি না ইনি করেছেন, অভিযোগ আছে, পত্রিকা আসছে, সেটা কোর্ট প্রমাণ করবে। বলছে যে এই কারণে যে তাহলে এই যে একটা দুর্নীতিগ্রস্ত কাঠামোর মধ্যে এই জিনিসগুলো কিভাবে বাস্তবায়ন। প্রথমত হচ্ছে, প্রথম কাজ, শিক্ষাকে যদি একটা জায়গায় নিয়ে যেতে হয়, মান বাড়াতে, প্রথমে শিক্ষকের মান বাড়াতে হবে। শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ার যে বর্তমান ধারা কাঠামো আছে, এবং যে একাডেমিক কোয়ালিফিকেশনের জায়গা আছে, এই জায়গা চেঞ্জ করতে হবে। আপনি বলেন শিক্ষকদের গাড়ি দেওয়া হবে, এটা উচ্চভিলাষী হবে। আমি বলছি অ্যাটলিস্ট এমন কিছু করে তাদের বাড়ি দেওয়া হবে। ঢাকা শহরের ওই মতিঝিল বা বিভিন্ন জায়গায় নতুন অ্যাপার্টমেন্ট, ন্যাম সম্মেলনের যে অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে, প্রাথমিক স্কুলের শিক্ষকদের দেন, সব বড় বড় সচিবের চাকরি বাদ দুই জায়গায় চলে যাবে। আমরা করতে পারবো কি? সেই সাহস, স্পর্ধা আমাদের আছে। সেটা যদি না থাকে, তাহলে এই কাজ দেওয়া বাস্তবায়ন হবে না। তাহলে এগুলোর মুখের ফুল ঝুরি। তাহলে প্রথমে শিক্ষকের সুযোগ সুবিধা বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? যুক্তিটা কি? সমস্ত সভ্য উন্নত দেশ সেই কাজগুলো করেছে।